আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশনটা নিয়ে এলাম। এখান থেকে যদি তোমরা পড়ো ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। চলো আমরা ধারাবাহিকভাবে সাজেশনটি দেখে নিই। এখানে প্রতি অধ্যায় ভিত্তিক আমরা পরিচ্ছেদের ব্যাখ্যামূলক এমসিকিউ আলোচনা করার চেষ্টা করেছি, যার মাধ্যমে তোমাদের আর বই তেমন একটা না পড়লেও চলবে। এখান থেকে যদি তোমরা ব্যাখ্যামূলক আলোচনাগুলো পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ হুবহু কমন পাবে। চলো আমরা পড়া শুরু করি। প্রতিটি পরিচ্ছেদ ধারাবাহিকভাবে পড়বো যাতে আমাদের কোনো বিষয় মিস না যায় এবং প্রতিটি বিষয় ব্যাখ্যা সহকারে পড়ার আমরা চেষ্টা করব। 1 নাম্বার দেখো, বাংলার মৌলিক স্বরধ্বনি। আমরা জানি বাংলার মৌলিক স্বরধ্বনি হলো 60টা। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টা? 37টা। কিন্তু শুধু স্বরধ্বনি হলো 60টা। শুধু স্বরধ্বনি হলো কয়টা? 60টা। এখানে এগুলা ভাগ করে দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো। এগুলো সেম বইয়ের পড়াই তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বইয়ে এগুলো আরো সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে দেখো বইয়ে আরো বেশি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে আরো বেশি ভালো করে পড়তে পারো। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? কি পায় না? বাধা পায় না। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কি পায় না? বাধা পায় না। 3 নাম্বার প্রশ্ন দেখো, ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বর্ণ বলে। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। মোস্ট ইম্পর্টেন্ট, বর্ণ কি? ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় পরিণত করে। চোখে দেখার বিষয়টা আমরা প্রথম পরিচ্ছেদে পড়ে এসেছি। বর্ণমালা, সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে। আর বর্ণমালা বাংলা ভাষায় 2 ধরনের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা? এবং দুটোটা মিলাই হয় 50টা। 50টাকে বলা হয় সরল বর্ণ বা মূল বর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলা বর্ণমালা রয়েছে বিভিন্ন ধরনের, কার বর্ণ, অনুবর্ণ, সংযুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ। এগুলো যদি দেখিনি, মূল বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে বিভক্ত করা হলে স্বরবর্ণ হলো 11টি এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টি। ভালো করে ধারণা নিয়ে নিবে। পরীক্ষায় আসবে হয়তো সরল বর্ণ কয়টি? সরল বর্ণ হবে 50টি। 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারে কি বলেছে? 4 নাম্বারে বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হসন্ত, এটা হসন্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি, কারণ স্বরীয় ধ্বনির কোনো কার হয় না। এবং হসন্ত না থাকলে সেখানে কি বলে মনে করা হয়? স্বরীয় ধ্বনি আছে বলে মনে করা হয়। কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কারযুক্ত বা হসন্ত ধ্বনি না থাকলে স্বরীয় আছে বলে ধরে নেওয়া হয়। কার বর্ণের মধ্যে কার বর্ণ কয়টা? কার বর্ণ হলো 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এরপরে দেখো এখানে কি আছে, এই যুক্ত বর্ণটি কোন ধরনের বর্ণ দিয়ে তৈরি? কোন কোন বর্ণ দিয়ে তৈরি? এটা হবে মূর্ধন্যস্ব ও মূর্ধন্য দিয়ে তৈরি। মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। এটা থেকে একটা প্রশ্ন কমন পড়বে, আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। স্বচ্ছ বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, তার মধ্যে অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর দেখো এখানে আমি এগুলো ভাগ করে দিয়েছি, কিন্তু বইয়ে তোমাদেরকে আমি এগুলো সবগুলো ব্র্যাকেট করে দিয়েছি, যেগুলো সবচেয়ে বেশি বার পরীক্ষায় এসেছে সেগুলো ভালো করে দেখে নিবে, তাহলে তো পরীক্ষায় অনায়াসে আনসার করে আসতে পারবে। 6 নাম্বার দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আমরা একটু আগেই দেখেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে। 7 নাম্বার দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণকে বলা হয় ফলা। ফলা চিহ্ন কয়টা? 6টা। ফলা চিহ্ন কয়টা? 6টা। কি কি সেগুলা যদি মনে রাখতে চাও, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা, নফলা, এই 6টা হলো এখানের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা চিহ্নগুলো কেমন তা বই থেকে একটু ভালো করে দেখে নিও। এখানের মধ্যেই আছে, উপরের দিকে দেখো ফলাগুলো কেমন হয়। এখানের মধ্যে তোমাদেরকে ফলাগুলো দিয়ে রেখেছে, ভালো করে দেখে নিবে। পরীক্ষায় ভালো করে না পড়লে কমন আসবে না। ভালো করে বই এবং এমসিকিউ যেগুলো দিচ্ছি পর্বগুলো ভালো করে দেখ। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? নিচের কোন জোড়াটি? উত্তর হবে ক, স্বচ্ছ এবং অস্বচ্ছ জোড়াটি। এরপরে 9 নাম্বার দেখো, বাংলা কার বর্ণের সংখ্যা কত? কার বর্ণের সংখ্যা হলো 10টা। উত্তর হবে কত? 10টা। কারণ আমরা জানি স্বরীয় ব্যতীত বাকি সবগুলোতেই কার থাকে। নিচে উত্তর আছে, দেখে নিও। এরপরে দেখো 10 নাম্বার কি বলেছে, বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এগুলো হলো সংখ্যা বর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট, বইয়ের একেবারে 5ম পরিচ্ছেদের নিচের লাইন এখানের মধ্যে আছে, তোমরা বই ভালো করে না পড়লে ঝামেলায় পড়বে।
ব্যাখ্যা সহকারে পড়বো। ব্যাখ্যা পড়া আগেই বলেছি ফরজ, এটা না পড়লে কিন্তু এমসিকিউ খারাপ হতে পারে। ব্যাখ্যা মাস্ট লাগবে 100% এমসিকিউ শুধু পড়লেই হবে না, বুঝতে হবে কিভাবে এসেছে এবং ব্যাখ্যাগুলো খুবই প্রয়োজন। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনিকে ভাগ করা হয়? কোন অবস্থান? উচ্চ অবস্থান, জিহ্বা উপরে থাকতে পারে, সম্মুখ সামনে থাকতে পারে, পশ্চাৎ জিহ্বা পেছনে থাকতে পারে। অক্ষরের উচ্চারণের ভিত্তিতে জিহ্বা সামনেও আসতে পারে, মাঝখানেও থাকতে পারে, পেছনেও থাকতে পারে। উত্তর হবে সবগুলো। উত্তর কি হবে? সবগুলো। ব্যাখ্যা এখানে যেটা দেখছো সেটা আমি আরো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখো উচ্চতা অনুযায়ী জীবের সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান। তাহলে আমরা এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এই তিনটাই কি আছে? দাগানো আছে। এর পরবর্তীতে যদি দেখি তাহলে এই ব্যাখ্যাটা পড়ার আর প্রয়োজন হচ্ছে না, বই থেকে দেখে নিব। রসা উ উচ্চারণের সময় জীবের অবস্থান কোথায় থাকে? রসা উ উচ্চারণের সময় চলো দেখে নিই। এই চার্টটা যদি তোমাদের বুঝতে কষ্ট হয় আমি তোমাদেরকে একটা আলাদা চার্ট দিচ্ছি, সেটা তোমাদের একটু সুবিধা হবে। এখান থেকে চার্টটা দেখে নাও। সম্মুখ মানে সামনে, তুমি যদি রস্য ই উচ্চারণ করো তোমার জিহ্বা সামনে চলে আসবে। তার বিপরীতে পশ্চাৎ মানে রসা উ উচ্চারণ করলে পেছনে চলে যাবে। তাহলে রসা উ একটা কোন ধরনের? পশ্চাৎ স্বরধ্বনি, কিন্তু সেটাতে জিভে কোথায় থাকে? জিভ কি নিচে থাকে না উপরে থাকে? যেমন রসা উ, দেখো জিভটা দাঁতের চোয়ালের সাথে ওইখানে বাড়ি খাচ্ছে, তার মানে এটা উচ্চ অবস্থানে থাকে। কোথায় থাকে? উচ্চ অবস্থানে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, দেখো সংবৃত। সংবৃত মানে রসা উ, দেখো মুখটা ছোট হয়ে গেছে, ঠোঁট দোনোটা ছোট হয়ে গেছে, কিন্তু স্বরে আ বলার সময় মুখটা বড় হয়ে গেছে, মানে বিবৃত। ছোট হলে সংবৃত, বড় হলে বিবৃত। এখন এখান থেকে এমসিকিউর আনসার পেলাম রসা উ একটা পশ্চাৎ স্বরধ্বনি এবং এটা জীবের উচ্চতা হলো কোথায়? উচ্চ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষা আসবে। তাহলে এই চার্টটা তোমাদের আর কষ্ট করে পড়তে হচ্ছে না, আমি তোমাদেরকে এখানে আলাদা করে চার্ট দিয়ে দিয়েছি, সেটা পড়লেই চলছে। তাহলে এখান থেকে হবে কি? উচ্চ হবে এবং পশ্চাৎ হবে। তাহলে রসাও কি? পশ্চাৎ, মানে রসা উচ্চারণ করার সময় জিহ্বা পেছনে চলে যায়, কিন্তু কোথায় থাকে? উপরে থাকে। রসা উ, দেখো জিহ্বা উপরে আছে, এটা আর পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে? স্বরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? সংবৃত নাকি বিবৃত? একটু আগেই তো তোমাদেরকে বললাম। এখানের মধ্যে দেখো স্বরে আর সময় কেমন থাকে? বিবৃত, মানে ঠোঁট বড় হয়ে যায়। স্বরে আ এরকম উচ্চারণ করে দেখো, একটু অনুভব করলে উত্তরগুলো অনায়াসে পেয়ে যাবে। তাহলে এটা হবে কি? বিবৃত। স্বরে আ উচ্চারণের সময় ঠোঁটের বিবৃত, এখানে আনসারটা আছে। এগুলো আর পড়ার প্রয়োজন নাই, এত কষ্টের কোনো প্রয়োজন নাই, তোমরা বই থেকে চাইলে এই টপিকটা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমাদেরকে আমি দাগানো বইটা দিচ্ছি, তোমাদের মধ্যে অনেকেই অলরেডি দাগানো বইটা কিনে নিয়েছে এবং ওরা পড়া শুরু করেছে। আমি 100 টাকার দরে তোমাদেরকে এই দাগানো বইয়ের পিডিএফটা দিচ্ছি। অনেকেই নিয়ে ফেলেছে, তোমরা যারা চাও তারাও নিতে পারো। আশা করছি এটা তোমাদের লাভের হবে। এছাড়া আমি তোমাদেরকে তো পর্ব আকারে দিচ্ছি, একটু পরে আমি অন্য কিছু আলোচনা করব, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী, সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী, কি অনুযায়ী? অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার, একটু আগে তো বললাম। তাহলে এখানে দেখো সম্মুখ, মধ্য, পশ্চাৎ। জীবের অবস্থান অনুযায়ী কয় প্রকার? 3 প্রকার। এই যে এই বিষয়গুলা, এগুলা খুঁটিনাটি বিষয় না, বইয়ে তো ঠিকই আছে, কিন্তু তুমি তো পারবে না, কারণ তুমি আগে ভালো করে পড়ো নাই। তুমি পারবা কিভাবে? খুঁটিনাটি বিষয়গুলো বের করে করে যদি পড়তে পারো তাহলে মিনিমাম 28+ হবে। এখানে বাংলা দ্বিতীয়তে আহামরি কিছু তো নাই, অনেকদিন সময় দিচ্ছে, 13 তারিখ পর্যন্ত, মানে অঢেল সময়। এর ভিতর যদি অনেক ভালো একটা প্রস্তুতি নিতে না পারো, যারা পড়ো নাই তারাও তো একটা সেরা প্রস্তুতি নিতে পারবে। 5 নাম্বার দেখো, বাংলা স্বরবর্ণের উপরের চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বুঝাতে। এটা লাইন ছিল। এরপর বইয়ের পরের পৃষ্ঠার লাইনই এটা মোস্ট ইম্পর্টেন্ট। বই যাদের লাগবে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে, আমরা তোমাদেরকে দিয়ে দিব। বই যাদের লাগবে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারো। 7 নাম্বারটা দেখো, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনির ক্ষেত্রে মিল হয় দ্বিত্ব স্বর হবে। উত্তর হবে ঘ, দ্বিত্ব স্বর। বইয়ে দেখবে, এই বইয়ের মধ্যে দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই লাইনটা দাগানোই আছে। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিত্ব স্বর হয়। তোমরা বইয়ে হয়তো 1000 বার পড়ছো, কিন্তু এমসিকিউ দাগাইতে গেলে নাই হয়ে যায়। এটা পড়ে নিবে, প্রয়োজন নাই যদিও। এখান থেকে একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? লাউ শব্দের মধ্যে স্বরে আ যোগ রসাও হবে। উত্তর 2বার আসছে, স্বরে আ যোগ রসাও হবে। লাউ শেষে রসাউটা আউ, স্বরে আ যোগ রসাও আউ।
এভাবে করে মনে রাখতে পারো চাইলে, যদিও এগুলো মুখস্থ করাই ভালো। পরিচ্ছেদ সাথে চলি, আমরা এখানে ব্যাখ্যা করে পড়ছি কারণ যাতে আমাদের কোনো এমসিকিউ গ্যাপ না থাকে। পরিচ্ছেদ সাথে যাওয়ার আগে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে কোন কোন টপিকগুলো থেকে এমসিকিউ মাস্ট হবে সেটা একটু দাগাই দেওয়ার জন্য। চলো আমরা আগে এটা একটু দাগাই দিই, এরপরে আবার তোমাদেরকে এমসিকিউ সলভ দিব। একটু তাড়াতাড়ি দাগাই দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে এমসিকিউ মাস্ট হবে, মানে যেগুলো থেকে হবেই, উল্টা একটা না একের অধিক হওয়ার সম্ভাবনা আছে। পরিচ্ছেদ এক থেকে একটা পাবে। এরপরে হলো বাংলা ব্যাকরণ, এখান থেকে একটা পাবে। ধ্বনি ও বর্ণ থেকে একের অধিকও পেতে পারো, স্বরধ্বনি থেকে পেতে পারো, ব্যঞ্জন ধ্বনি থেকে একটা মাস্ট, এগুলো থেকে একেবারে ফরজ, এগুলো আসবেই। শব্দের গঠন থেকে একটা আসবে, উপসর্গ, প্রত্যয়, সমাজ, সন্ধি, এই 4টা টপিক থেকে তো 2টা করেও আসার সম্ভাবনা আছে। নরবাচক, নারীবাচক, সংখ্যা শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, এটা থেকে একটা এমসিকিউ আসবে। এইখান থেকে 18 থেকে 25 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো আবেগ। আবেগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আবেগ দেখবে ভালো করে, অনুসর্গ দেখবে ভালো করে, বিশেষ্য দেখবে ভালো করে। এই টপিকগুলো সবগুলো থেকে একটা এমসিকিউ হতে পারে, তাও এই 3-4টা টপিক থেকে বেশি এমসিকিউ আসে। নির্দেশক থেকে একটা আসবে, এটা ফরজ হয়ে গেছে, এগুলো আসবেই। বচন থেকে আসবে, বিভক্তি থেকে আসবে, ক্রিয়ার কাল থেকে মাস্ট, এটা আসবেই। বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, এখান থেকে তো আরেকটা আসবেই। এরপর এখান থেকে আমি তোমাদেরকে একটা শব্দের শ্রেণী বিভাগ, এটা থেকে 2টা আসতে পারে, বেশি আসবে, একের অধিক আসবে এটা থেকে। শব্দের শ্রেণী বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা বললে আমি সেগুলো নিয়ে ব্যাখ্যামূলক আলোচনা আনবো। বাক্যের বর্গ থেকে একটা আসবে, উদ্দেশ্য বিধেয় কি সেটা থেকে আসবে, সরল জটিল থেকে তো একটা আসবে, এটা ফরজ। কারক থেকে আসবে, এটা ফরজ, না আসলে হবে না প্রশ্ন। এরপর হলো বাচ্য থেকে আসবে, উক্তি থেকে, জ্যোতিচিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর এখান থেকে 2টা থেকে একটা আসতে পারে, কিন্তু জ্যোতিচিহ্ন ভালো করে দেখবে। প্রতিশব্দ থেকে একটা, বিপরীত শব্দ থেকে একটা, জোড়া শব্দ থেকে একটা, এবং বাগধারা, এটা ফরজ আসবেই। এগুলা দেখে নিবে, এই কয়েকটা টপিক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে মাঝখানেগুলো তুমি একটু ছাড় দিতে পারো, কিন্তু এগুলাতে ছাড় দেওয়ার কোনো অপশনই নাই, পড়তেই হবে। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের কি? উচ্চারণ স্থান। ব্যঞ্জনের কি? উচ্চারণ স্থান। এখানে ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা পড়ার প্রয়োজন নাই, বই থেকে দেখাই দিচ্ছি, যেটা তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গা থেকে বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গা হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হবে। এরপরে ধ্বনিকে ভাগ করেছে যে 7 ভাগে, সেটা আমরা দেখব। মুখ্য কি? মুখ্য হলো তুমি যদি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে যাও, মানে কোনো বাংলা ব্যঞ্জন উচ্চারণ করতে যাচ্ছ, যেটা প্রধান ভূমিকা পালন করবে, মানে যেটা ছাড়া উচ্চারণ করা সম্ভব না, সেটা হলো মুখ্য। গৌণ হলো যেটা সাহায্য করবে শুধু উচ্চারণের জন্য, সেটা হলো গৌণ। এর পরের প্রশ্নে আমরা যাই 2 নাম্বার। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ হলো, উত্তর হবে জীবের ডগা। এটার পূর্ণাঙ্গ 4টা বইয়ের 18 পৃষ্ঠায় আছে, দেখে নিও, আমি আর দেখাচ্ছি না। কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছি যেটা তোমাদের জন্য খুব বেশি কাজের হবে। এগুলো যদিও তোমাদেরকে আগে দেখাইছি, আবার দেখাই দিচ্ছি। যেমন ধরো, উচ্চারণ রীতি অনুসারে যে 5 ভাগে ভাগ করে, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। মনে রাখবে প্রথম 5টা, এই সাইডটা বাদ দাও, এটা নাই, ধরে নাও এই অংশটা নাই। ক, খ, গ, গ, উ, চ, ছ বর্গের জ, জ, ই, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এভাবে ম পর্যন্ত। তাহলে এই সিরিয়াল যদি মুখস্থ করো তোমার বাকিগুলো মনে থাকবে। কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, ক থেকে ম পর্যন্ত 5টা করে। শেষের গুলো আমি একটু মনে রাখার চেষ্টা করব। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট হলো নাসিক্য। এই যে শেষের সারি, এটাকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য বর্ণ। ঘোষ অঘোষ নিয়ে একটু পরে আলোচনা করছি, আলোচনাগুলো আসবে, তাই আর এখন করছি না। 3 নাম্বার দেখো, কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? সেটা হবে কি? এটা হবে দন্তমূলীয় ব্যঞ্জন। ডাবল এসেছে, দন্তমূলীয় ব্যঞ্জন, এটা হবে দন্তমূলীয় ব্যঞ্জন। এখানে সেটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো মাঝে মধ্যে আসে, তাও আমি তোমাদেরকে এখান থেকে দেখাই দিচ্ছি। এই যেমন ধরো ওষ্ঠ, এখান থেকে দেখো কি আছে, দন্তটা যদি আমরা দেখি একটু, এখানে ওষ্ঠটা আছে, দন্ত, এই যে জীবের ডগার উপরের পাটির সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। দাগানো আছে, এগুলো দাগানো বই যদি নিতে চাও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে, অনেকেই নিয়েছে, আশা করছি কাজে দিবে। ভালো করে যদি ব্যাখ্যা সহকারে পড়তে পারো আমার ভিডিওগুলো দেখে দেখে, আশা করছি অনেক ভালো একটা কাজে দিবে, ফিডব্যাক পাবে ইনশাল্লাহ তুমি এখান থেকে। এই যে এগুলো আছে দন্ত, একটু আগে তোমাকে দেখালাম না, ত, থ, দ, ধ, আমি যদি 4টা একটু খেয়াল করি, দন্ত কোথায়? নিচে, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। তাহলে শেষে 4 নাম্বারটা হলো দন্ত। দন্ততে কি কি? ত, থ, দ, দ, দন্ত্যন্ন। তাহলে এই 5টা হলো দন্ত ব্যঞ্জন, এর সাথে আর 3টা আছে এক্সট্রা, এগুলো পড়ে নিলাম। সিরিয়াল মেনটেন করলে তো বেশিরভাগ মনে থাকবে।
এরপরে অঘোষ আর ঘোষ নিয়ে তো আরেকটা তোমাদেরকে শেয়ার একটা টপিক দিব, এবং অল্প প্রাণ মহাপ্রাণ কিভাবে অনায়াসে মনে রাখতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। এর পরেরটা যদি দেখি 4 নাম্বারটা, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য, এটা হবে শশা। তালব্যস্য একটা তালব্য বর্ণ, তালব্যস্য একটা কি বর্ণ? তালব্য বর্ণ। এখান থেকে দেখে নাও তালব্যস্য। তাহলে এখান থেকে আমরা পারলাম। এগুলো আমি তোমাদেরকে আরো ডিপলি দেখাবো, এই জন্য এগুলো আর ব্যাখ্যা করছি না। এরপর দেখো 5 নাম্বার বলেছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বললেই ল, পার্শ্বিক ধ্বনি বললে বা বার্ষিক ব্যঞ্জন ধ্বনি বললে কি? ল। মুখস্থ, এগুলা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে, এগুলা কোনো অল্টারনেটিভ নাই। পার্শ্বিক মানে ল, পার্শ্বিক মানে ল ডিরেক্ট। কোনটি তাড়িত বা তাড়নজাত ব্যঞ্জন বলে? তাড়িত, তাড়িত ঢয় শূন্য ড এবং ঢয় শূন্য ড, এই দুইটা হলো তাড়িত ব্যঞ্জন বা তাড়নজাত ব্যঞ্জন। ঢয় শূন্য ড বা ঢয় শূন্য ড। আরো সহজ করে যদি দেখাই দিই, এখান থেকে দেখে নাও। দেখো নাসিক্য বর্ণ এগুলা 7টা গুলা, তারপর নাসিক্য ধ্বনি এ কয়েকটা। এরপরে র কে বলা হয় কম্পনজাত। র কি? কম্পনজাত। অন্ত্যেষ্ট্রীয় কি? অন্তস্থ বর্ণ। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ এগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি। পরাশ্রয়ী বর্ণ হলো এগুলা। ফলা চিহ্নগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে এগুলো তোমাদেরকে আগে দেখাইছি তাই দেখাচ্ছি না। এরপর দেখো, এরপরে তরল স্বর বলে র এবং ল কে। এই নিচে যে 4টা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো পার্শ্বিক কি আছে? ল। পার্শ্বিক কম্পনজাত মানে কেঁপে উঠবে। র, র উচ্চারণ করার সময় তোমার জিহ্বা দেখবা কেঁপে উঠছে, তাহলে এটাকে বলে কম্পনজাত। তারণজাত দুইটা, ঢয় শূন্য ড, ঢয় শূন্য ড, হলো তারণজাত। আশা করছি এখন তোমরা ভালো পারবে আমার থেকে বেশি। এখানে দেওয়া আছে, এটা চাইলে আরেকটা দিতে পারতো, ঢয় শূন্য ড, এটাও ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। র একটাই আছে। উষ্ণ ব্যঞ্জন এখানে দেওয়া আছে, উষ্ণ ব্যঞ্জন আরো হয়। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য 3টা হয়। মূর্ধন্য, মূর্ধন্য একটা মূর্ধন্য ব্যঞ্জন। এরপরে দেখো এখান থেকে তোমাদেরকে যদি দেখাই দিই, এগুলো কিন্তু বইয়ে আছে, সবগুলো দাগানোই আছে, তাও আমি তোমাদেরকে ওইখানে আলাদা করে লিখে দিচ্ছি। উষ্ণ কই? তালব্যস্য, দন্তেস্য, হ, এই 3টা হলো উষ্ণ ব্যঞ্জন। এই 3টা কি? উষ্ণ ব্যঞ্জন, মোস্ট ইম্পর্টেন্ট। পার্শ্বিক ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন হলো ল, দাগানো আছে। পার্শ্বিক ব্যঞ্জন হলো ল, ভালো করে পড়ে নিবে। কম্পনজাত, কম্পনজাত হলো র, কম্পনজাত কি? র। এরপরে হলো তারণজাত, তারণজাত কি? ঢয় শূন্য ড এবং ঢয় শূন্য ড। একটা এমসিকিউ এখান থেকে আসবে, তাই বারবার দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি। ঘোষ এবং অঘোষ নিয়ে একটু ছোট করে আলোচনা করব, আগে দেখি এমসিকিউ আসে কিনা। এরপরেই দেখো কি বলেছে, কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ ব্যঞ্জন কোনগুলো? মনে রাখার জন্য 4টা একটু দেখতে পারো। এই দেখো এখানের মধ্যে প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ। তাহলে পরের 3টা কি কি আছে? ক থেকে ম পর্যন্ত তো সিরিয়ালে পারো না, ক খ ভুলে গেছো কি জানি। ক থেকে ম পর্যন্ত সিরিয়ালে তো জানো, এখন প্রথম 2টা বাদে সবগুলার প্রথম 2টা হলো অঘোষ, পরের 3টা ঘোষ। তাহলে গ গ ম, বর্গীর জ ঝ ঞ, এভাবে মনে রাখবে। তাহলে এই 4টা মনে রাখলে তুমি এটা আনসার করতে পারছো না। এখানে এখানে কি হবে? তাহলে এখানে বলেছে ঘোষ ব্যঞ্জন, ঘোষ ব্যঞ্জন হবে ব ভ। ব ভ হলো কি? ঘোষ ব্যঞ্জন। তাহলে দেখি 4টার সাথে একটু মিলাই দেখি। এই যেমন ধরো ব এবং ভ, এই 2টা ঘোষ ব্যঞ্জন না? কোথায় আছে? পরের 3 সারিতে আছে, তাহলে ঘোষিত হবে। আগের গুলো হইলে তো ঘোষ না, অঘোষ হওয়ার কথা ছিল। তাহলে ঘোষ কি অঘোষ কি? এগুলা বইয়ের মতো এরকম মুখস্থ করার কোনো দরকার আছে? বইয়ে যেভাবে দিছে এইভাবে কি কোনোদিন মুখস্থ হবে? এই এতগুলা কি তুমি মুখস্থ করে রাখতে পারবে? কখনো সম্ভব? কখনো পারবে না। অল্প প্রাণ কি, মহাপ্রাণ কি, সেটা যদি আগে একটু বুঝে নাও। ক, উচ্চারণ করতে বায়ুপথে মাত্র অপেক্ষাকৃত কম বাতাস বেরোচ্ছে। খ, বেশি বাতাস বেরোচ্ছে। ক, খ, গ, ঘ। তাহলে ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। এটা বোঝার জন্য চার্ট যদি আরেকটু দেখে নাও। অল্প প্রাণ, প্রথম সারি অল্প প্রাণ, 1 আর 3 অল্প প্রাণ। এখানে এটা হলো 1, এটা 3 অল্প প্রাণ। 2 এবং 4 মহাপ্রাণ, 2 এবং 4 মহাপ্রাণ। আশা করি আর বুঝাইতে হবে না, বহুত বুঝাইছি। এরপরে দেখো এখানে উদাহরণগুলো আছে। এইভাবে আসলে ঘোষ অঘোষ মুখস্থ করা সম্ভব না, 4টা মনে রাখবে, হয়তো মনে থাকবে। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে তাকে কি বলে? এখনই তো পড়েছ, অল্প প্রাণ বলে। অল্প প্রাণ, বায়ু পথে যদি বাতাস কম বের হয়, এখনই পড়াইছি, এই অল্প প্রাণ বলে। কি বলে? অল্প প্রাণ। এগুলো দাগানো আছে বইয়ে, যারা বই নিতে চাও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেই হয়ে যাবে। এরপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? মানে র, র এর উপস্থিতি মানে বোঝা যাচ্ছে। যেমন বড়, ঢয় শূন্য ড উচ্চারণ হচ্ছে, তাহলে এটা হবে? এটা কি কম্পিত না? চানাচুর, র, এটা র করে উঠছে মানে জিহ্বা নড়ে উঠছে, উত্তর হবে ঘ। চানাচুর, একটু উল্টাপাল্টা হয়েছে, মনে রাখবে। এখানে আছে, এটা পড়ে নিও, আর র সম্পর্কে বলতে চাচ্ছি না। 10 নাম্বার, উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যস্য, তালব্যস্য কোন ধ্বনি? তালব্য, এটা নিশ্চয় তালব্য। এতক্ষণ ধরে পড়তে পড়তে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে আছে তালব্যস্য, আর দেখাতে হচ্ছে না।
8 নম্বর পরিচ্ছেদে যাই। 8 নম্বর পরিচ্ছেদে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট খুব বেশি এবং যেগুলো বারবার আসে তা দেখিয়ে দিচ্ছি। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে, মানে ব, এখানে যে ব আছে এটার উচ্চারণ নেই। এক কথায় মনে রাখবে, ব যদি সামনে থাকে তাহলে তার কি উচ্চারণ হয় না। ব যদি যেমন এটাতে শেষে আছে তাহলে এটা উচ্চারণ হবে অশ্ব, এটা ব এর ব ফলা এর উচ্চারণ হচ্ছে, এখানে বটা আসে না মনে হয়, এটা বাদ দাও, এটা এমনি উত্তর হবে না। ব বিশ্বাস তালবস্য আছে মাঝখানে, তাহলে কি শুরুতে থাকলে কি হবে, এটার উচ্চারণ হবে না, তাহলে হবে শো সুর। এটা হলো যে বানানটা এমন, তালিবের সৌকা শো, তালিবের স রসুকা সু র, এখানে ব কই, বই তো গায়েব হয়ে গেছে, তাহলে শ্বশুর এটা। আর এখানে তো লেখা আছে একটা, কিন্তু আসলে উচ্চারণটা যদি আমরা লিখতে যাই তাহলে হবে এরকম শ্বশুর। এছাড়া আরো অনেকগুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে বই থেকে দেখাই দিব, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন হবে। বই থেকে যদি না পড়ো তাহলে এই কয়েকটা দিয়ে কমপ্লিট হবে বলে মনে হয় না, বই দেখতে হবে ভালো করে। বই থেকে দেখো, বইয়ের টপিকটা দেখাই দিচ্ছি। বর্ণের উচ্চারণ, আসলে কিভাবে বর্ণের উচ্চারণ হয় এটা পড়াইছি, প্রথম পরিচ্ছেদে এটা পড়াইছি। 50টি মূল বর্ণ যে আছে এটা প্রথম পরিচ্ছেদে ভালো করে পড়াইছি। এরপরে দেখো স্বরীয়, স্বরীয় বর্ণের উচ্চারণ কয় রকম হয়, 2 রকম হয়, 2 রকম। যেমন এখানে উচ্চারণ দেখো, অনেক, অনেকই, স্বরীয় দন্তে নেকে নেক অনেক, কিন্তু অতি, এই স্বরীয়টা কি স্বরীয়র মতো উচ্চারণ হচ্ছে, এটা তো অর মতো উচ্চারণ হচ্ছে, ও অতি, অতি। স্বরীয় উচ্চারণ হলে অতি হওয়ার কথা, কিন্তু অতি তো আমরা উচ্চারণ করি না, আমরা বলি অতি, ও তি। এগুলা একটু মনে রাখবে। হয় শুনতো, এই যেমন অদ্য, মোস্ট ইম্পর্টেন্ট, অদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, খাই ফেলবা ডাইরেক্ট এটারে। এরপরে দেখো সরেয়া, সরেয়া বর্ণের স্বাভাবিক উচ্চারণ সরেয়া, যেমন আকাশ, এটা কিন্তু স্বাভাবিক নর্মালি হইতেছে, কিন্তু সরেয়া যখন বিকৃত রূপে প্রকাশ হয়, স্বরীয় জফলা আকার এর মতো উচ্চারণ হয়, যেমন জ্ঞান, জ্ঞান, আমরা তো এটা এটা আসলে কি জ্ঞান লিখা, জ্ঞান তো এইভাবে গয়জফল আকার দন্তান্ন জ্ঞান, এটা হলো সঠিক উচ্চারণ যেটা যেমন দেখায়, এখানে এটা তেমন গুরুত্বপূর্ণ না। এরপরে রস্য এবং দীর্ঘ স্বর নিয়ে আমরা একটু আলোচনা করব, এর আগে আমি তোমাদেরকে কয়েকটা টাকা দিয়ে যে দিন। দেখো দন্তীয় নয়ের নিচে হয়সন্ত আছে, হয়সন্ত কখন হয়, যখন কোনো স্বরবর্ণের সাথে কার চিহ্ন থাকে না, কি থাকে না, কার চিহ্ন, যেমন দিন, দন্তি নৌকার আছে তাই না, কার চিহ্ন আছে, ঔকার কার চিহ্ন আছে, তাইলে এখানে হসন্ত হবে, হবে না। কার চিহ্ন থাকলে হয়সন্ত বসবে না, কিন্তু কার চিহ্ন না থাকলে হয়সন্ত বসাতে হয়, কারণ বোঝাতে হয় এটার সাথে একটা কার আছে। যেমন দন্তীয় ন, দন্তীয় ন কিভাবে উচ্চারণ হয়, যেমন দন্তীয় ন যোগ অ ন, তাই না, এভাবে। চলো আমরা এমসিকিউতে ফিরে যাই, আমরা বেশি আলোচনা করে ফেলতেছি। এখানে আমরা এমসিকিউ গুলো দেখি। অদ্য, অদ্যর এখানে কিন্তু একটাও উত্তর হবে না, এখানে আসে নাই, সঠিকটা আসে নাই। ওদ, ওদ যদি বলো ওদ দো, তাই না, তাহলে আলাদা হওয়ার কথা ছিল, ওদ দো, ওদ্য, তাহলে এটা হবে, এটা সঠিক। এখানে কিন্তু আসে নাই, ব্যাখ্যাতেও আসে নাই, তোমরা বই থেকে একটু দেখে নিও, বই থেকে আমি তো দাগাই দিছিলাম। এই তো ওদ্য, দেখো এখানে আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষা আসতে পারে, অন্যগুলা থেকে বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর ঋণ, র ঋষিকের ঋ দন্তীয় ন, ঋণ প্রথমটাই উত্তর হবে, হয় শুনতে বসবে, কারণ অ এর দন্তীয় নয়ের সাথে কোনো কার চিহ্ন নাই, তাহলে বসবে। রি বর্ণের উচ্চারণ রি এর মতো হয়, কিসের মতো হয়, রি, যেমন ঋতু, র ঋষিকের ঋ, তরসুকের তু, ঋতু। কৃষক, তাহলে কৃষক এরকম আসবে। আর বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নাই, কোন বর্ণের, ইও বর্ণের কি কোনো নিজস্ব ধ্বনি আছে, এতে তো মানুষটা আশ্রয় করে করে বাসে, এতে তো শেষ, তার কোনো লাভ নাই। ইও বর্ণের নিজস্ব কোনো কি নাই, ধ্বনি নাই, এটা বই থেকে আছে, বই থেকে আমরা একটু দেখে নিই, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ইও, ইও, ইও বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, যেমন স্বতন্ত্র এর ব্যবহার স্বরীয় এর মতো সংযুক্ত হয়ে দন্তীয় ন এর মতো উচ্চারিত হয়, কিসের মতো, দন্তীয় ন এর মতো উচ্চারিত হয়। বই পড়া ফরজ, বই পড়ি যাবে, বই না পড়লে পরীক্ষায় মারা খাইতে হবে। এরপরে দেখো ইও এর উচ্চারণ তো দেখলাম, এই যেমন মিয়া, ইও শেষে কি ইও ইওর মতো আছে, 29 ইওর মতো হয়ে গেছে। তাহলে এরপরে 5 নাম্বার দেখি, স্বরে আ কখন, ও স্বরে আ কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন স্বরেয়া এর মতো উচ্চারিত হবে, স্বরীয় জফলা আকার এটা এর একটা বিকৃত রূপ, কি রূপ, বিকৃত রূপ, এর একটা বিকৃত রূপ। যেমন যদি আমরা দেখি এটা কি হবে, যেমন ধরো এখানে আছে স্বরেয়া, এটার বিকৃত রূপ, যেমন জ্ঞান, জ্ঞান বানানতে কিভাবে লিখে, গয় জফলা আকার, তাই না, দন্তিয়ান্ন, জ্ঞান মানে গয় জফলা, একটু আগে তো দেখাইছি তোমাদেরকে, জ্ঞান, তাহলে জফলা আকার। তো স্বরেয়া কখন জফলা আকার হয়ে যায়,
যখন জ্ঞান হয় তার মানে উত্তর হবে জ্ঞান উচ্চারণের সময় গয় ফলা আকার দন্তান্ন জ্ঞান উচ্চারণ করি। তাহলে এটা আর পড়তে হচ্ছে না, নিচে একটা উদাহরণ আছে জ্ঞাত। তাহলে এটা যদি আমরা লিখি এই তো জ্ঞাপ বা জ্ঞাত গয় ফলা। এরপর দেখো 6 নম্বরে এ বর্ণের বিকৃত উচ্চারণের উদাহরণ। এ এর বিকৃত হইছে, বিকৃত যেমন খেলা। আমরা যদি খেলাটা দেখি ক্ষয় জফলা আকার লয় কাল্লা হওয়ার কথা ছিল না, খেলা। এটা তো খেলা, খে একার খেলা, কিন্তু আমরা তো বলি খেলা, ক্ষয় জফলা আকার লয় কাল্লা খেলা। তাইলে উত্তর হবে 4 নাম্বার। মনে থাকবে এটা বিকৃত রূপ, বললাম না একটু আগে এ এর বিকৃত রূপ হলো এ জফলা, সরিয় জফলা আকার। তো এ তো ধরে না, জফলা আকারই তো ধরে, কারণ প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা অ থাকে যেটা দেখা যায় না। যেমন খ শেষে অ উচ্চারণ হচ্ছে না, এই অ এর সাথে জফলা আকার। মনে থাকবে, গলা ভেঙে গেছে আমার। এ বর্ণের এ এর উচ্চারণ এখানে দেওয়া আছে কয়েকটা। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ যেমন একটি, এটা একটি হওয়ার কথা ছিল, মানে একটি, এটা চেঞ্জ হবে না। এ ক টর শিকারটি, এটা ভুল আসছে এখানে, একটু বইয়ে দেখাই দিই তোমাদেরকে। এ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এ বর্ণটা ভালো করে দেখি যাবে, এ থেকে এমসিকিউ সবচেয়ে বেশি হয় এই এ বর্ণে। এ বর্ণের এই একটা উচ্চারণ, এই একটা উচ্চারণ, দুইটা উচ্চারণ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি, একটি মানে এ চেঞ্জ হয় না, এ সেম। দেশ, দেইকে দে তালিবেশ, দেশ এলো, এলো চেঞ্জ হয় না। কিন্তু এ বর্ণের উচ্চারণে বিকৃত একটা, এখানে একটা চেঞ্জ হয়ে গেছে। বেলা, বয় জফলা আকার, খেলা, এই খেলাটা এমসিকিউতে আসছে প্রতিবার, এখান থেকে আসতে পারে। এই দুইটা এমসি, এটা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, এর এটার এটা মোস্ট ইম্পর্টেন্ট, আসবে এমসিকিউ এখান থেকেই। এরপরে দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ 9 পরিচ্ছেদের, 9 পরিচ্ছেদের এমসিকিউ খুব বেশি গুরুত্বপূর্ণ। পিডিএফ তো তোমরা বইয়ে দেখতেছো যে পিডিএফ আমি অনেক সুন্দর করে দেখাইছি। পুরা বইয়ের পিডিএফ যদি চাও তাহলে ডিসক্রিপশন বক্সে মেসেজ করলে হয়ে যাবে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। অনেকেই নিয়েছে, আশা করছি উপকৃত হবে। এবং সাথে তো বলে দিয়েছি যে ব্যাখ্যামূলক ভিডিওগুলো দেখবে, অনেকটাই কাজে দিবে। কারণ 13 তারিখ পরীক্ষা, প্রশ্ন কঠিন যে করবে না কোনো গ্যারান্টি নেই। চলো আমরা দেখিনি এরপরের গুলো। এরপরে 9 পরিচ্ছেদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তখন তাকে পদ বলে। এটা তো আমরা সবাই জানি, তখন তাকে কি বলে? পদ বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদে পরিণত হওয়ার সময় পদের সাথে যেই সব শব্দাংশ যুক্ত হয় সেগুলাকে লগ্নক বলে। যেমন তোমাদেরকে একটা দেখাই দিই আমি, মানুষ, ধরো এখানে আছে মানুষগুলো, তো মানুষ তো একটা ওয়ার্ড, এটার সাথে একটা নতুন শব্দ যুক্ত হয়ে নতুন কিছু বোঝাচ্ছে, যেমন গুলো, তাহলে এটা হবে লগ্নক। এটা কি? লগ্নক। আবার লগ্নক আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার, মোস্ট ইম্পর্টেন্ট। যেমন বিভক্তি, বিভক্তি কি সেটা নিয়ে সামনে আলোচনা থাকবে, তোমাদেরকে দেখাবো। নির্দেশক কি সেটা নিয়েও দেখাবো। নির্দেশকগুলো একটু মনে রাখো, টাটি, খানাগানি, কাছাকাছি, এগুলো হলো নির্দেশক। একটু পরে বিস্তারিত আলোচনা করব। বচন নিয়ে করব, বলক নিয়ে করব, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক, সেগুলো নিয়ে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে দেখো পদের লগ্নক কত ধরনের হয়। একটা পদে লগ্নক হইতে পারে 4 ধরনের, কারণ এই উপরেই তো দেখলাম লগ্নক কত ধরনের হয়। লগ্নক হয় 4 ধরনের। যদি আমরা বইয়ে সেটা টপিকটা দেখে নিই, যেমন ধরো এখানের মধ্যে আমরা এখানে দেখছি উপসর্গ, প্রত্যয়, এগুলো নিয়ে একটু পরে আলোচনা আসবে, বিস্তারিত আলোচনা। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। নির্দেশক কি? নির্দেশকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু পরে বিস্তারিত আলোচনা পাবা। এই দেখো টি, টুকু, এগুলো কিন্তু নির্দেশক। এরপরে হলো এখানের মধ্যে দেখো লাইনগুলো দাগানো আছে তোমাদের, এই যে লগ্নক 4 প্রকার কি কি সেগুলো আছে। লাগলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, অথবা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে। অনেকেই নিচ্ছে, তোমাদের চাই প্রয়োজন হলে নিতে পারো। 3 নাম্বার প্রশ্নটা দেখো, কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? কখনোই উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না। উপসর্গ সবসময় আগে যুক্ত হয়। আগে এগুলা দেখে নাও। প্রত্যয়, প্রত্যয় সবসময় শব্দের শেষে যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? শব্দের শেষে। এরপরে এটা হবে বলক। এরপর বিভক্তি শব্দের শেষে, বলক শব্দের শেষে, উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয়। উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না, কারণ যেমন ধরো প্র, পরি, বি, উপ, এগুলা কিন্তু উপসর্গ। এগুলা সবসময় যেমন প্রযোগ হার, প্রহার, পরিযোগ হার, পরিহার, বিযোগ হার, বিহার, উপযোগ হার, উপহার। তাহলে নতুন শব্দ গঠন করতেছে সামনে যুক্ত হয়ে। তাহলে উপসর্গ কি শেষে যুক্ত হবে? উপসর্গ সবসময় সামনে যুক্ত হবে। যেই সব শব্দাংশ শব্দ মূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। নিচে তো উদাহরণ দিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখি আমি দেখো উপসর্গ নিয়ে কিন্তু আমার কাছে একটা নোট ছিল। এই উপসর্গ এগুলো যদিও তোমাদের বই এভাবে আসবে না, কিন্তু তাহলেও তোমরা একটু উপসর্গগুলো দেখে নিতে পারো। খাঁটি উপসর্গ
কোনগুলো এগুলা, এরপরে তৎসম উপসর্গ কোনগুলো এগুলো একটু দেখে নিও। এরপর আরবি উপসর্গ কোনটা হয়, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিও। যদিও এইভাবে প্রশ্ন হবে না, তোমাদের প্রশ্নটা একটু ভিন্ন হবে। এরপরে দেখো 4 নম্বরে বলছে যেই সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে, তাকে কি বলবে, তাকে নিশ্চয় বলক বল। শব্দকে জোরালো করার কাজ করে কে? শব্দকে জোরালো করার কাজ করে বলক। উপর নিচে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেখে নিও। এই দেখো এখানে লেখাই আছে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে। কে জোরালো করে? বলক জোরালো করে। এরপরে দেখো 5 নম্বরটা, কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ মোস্ট ইম্পর্টেন্ট। সাধিত শব্দ হবে এখানে পরিচালক। সাধিত শব্দ কি আর মৌলিক শব্দ কি, এই দুইটা যদি জানতে হয়, মৌলিক শব্দকে ভাঙা যায় না। যেমন এখানে গাছ মৌলিক শব্দ, ভেঙে কি নতুন কোনো ওয়ার্ড তৈরি করতে পারবে? সম্ভব না, এবং করলেও সেটার কি হবে না, অর্থ হবে না। মাছ সম্ভব না। কিন্তু পরিচালক, পরিযোগ চালক, পরি একটা উপসর্গ, চালক একটা শব্দ, তাহলে এখান থেকে এটাকে কি করা যাচ্ছে, ভাঙা যাচ্ছে। যেমন পরিচালক, এটা সাধিত শব্দ, এখানে আছে, এখান থেকে দেখে নিবে। আমরা বইয়ের টপিকটা একটু গুরুত্ব দিই, বইয়ে কিছু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা যদি দেখি। এই যেমন ধরো তোমাদের এখানের মধ্যে যেগুলো দাগানো আছে এগুলো একটু বেশি ভালো করে পড়বে। উপসর্গ আনকমন আসার সম্ভাবনা আছে, যেমন কোনটা কি দিয়ে হইছে এবং কি বুঝাচ্ছে। শব্দের দোতনা মোস্ট ইম্পর্টেন্ট, দোতনা থেকে প্রশ্ন হবে। দোতনাগুলো দেখে নিও। আসলে অনেক তো বলা যাচ্ছে না যে কোনটা থেকে হবে, তাও আমি কিছু কিছু দাগায় রাখছি যেগুলো বারবার পরীক্ষায় আসছে, সেগুলো একটু তাও তোমাদের জন্য দাগায় রাখছি। এরপরে দেখো 6 নম্বর, কোনটি মৌলিক? মৌলিক মানে তো ভাঙা যাইবে না। চাঁদ, তাহলে হবে চাঁদ একটা মৌলিক শব্দ। চাঁদ এটাকে ভাঙা সম্ভব না। মা, গাছ, পাখি, শির, লতা, বই, এগুলো সবগুলা মৌলিক শব্দ। একটু পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা দিব তোমাদেরকে। এরপরে দেখো মৌলিক শব্দ কি আর সাধিত কি। এই মৌলিক শব্দ যেটাকে ভাঙা যায় না, মৌলিক শব্দ অর্থপূর্ণ কোনো অংশ থাকে না। যেমন ধরো 7 নম্বর, শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, তাহলে উত্তর হবে খ, শব্দের শেষে। যেমন সংবাদ যোগ ইক, সাংবাদিক, এই দেখো ইকটা কিন্তু একটা প্রত্যয়, ইক কি একটা প্রত্যয়, তাহলে শব্দের শেষে যুক্ত হয়েছে। 4 নম্বর, কোনটি নির্দেশক? একটু আগে তো দেখাইছি, টুকু, টাটি, খানাখানি, গাছাগাছি, টুকু, এগুলো সবগুলোই কিন্তু নির্দেশক। বই কিন্তু এটা উপরে ছিল। এই যেমন ধরো এখানে ছিল টুকু এবং টি, এটা কিন্তু উপসর্গ। বইয়ের বাইরে থেকে প্রশ্ন করবে না, বই যদি ভালো করে পড়ো 100% কমন পড়বে। 9 নম্বর, কোনটি লগ্নক নয়? লগ্নক নয় কোনটা? নিশ্চয় এখানে প্রত্যয় কখনো লগ্নক হবে না। প্রত্যয় কখনো কি হবে না, লগ্নক হবে না। নির্দেশক একটা, লগ্নক ঠিক আছে 4 প্রকারের মধ্যে, বলক একটা, বচন একটা, তাও ঠিক আছে, কিন্তু প্রত্যয় তো পাই নাই। এখানে যে পড়াইছি বিভক্তি, নির্দেশক, বচন, বলক, এই 4টাতে কি প্রত্যয় ছিল না, তাহলে উত্তর প্রত্যয় হবে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রত্যয়, এটা একটা লগ্নক না। 10 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, নৌকার চাইয়ে নীল মাছরাঙ্গা বসে আছে, বাক্যে অলগ্নক পদ কোনটি? এখানে অলগ্নক যেটার সাথে কোনো লগ্নক নাই, যেমন নীল, নীলের সাথে কি কোনো আগে পরে কিছু আছে? তাহলে এটা হবে নীল। নীল কি হবে? নীল অলগ্নক হবে, মানে লগ্নক হবে। নৌকার র আছে, র একটা কিন্তু বিভক্তি, তাহলে বিভক্তি তো একটা লগ্নক। এই একটাও বিভক্তি। একার একটা বিভক্তি না, একার, এগুলো তোমাদেরকে আগে পড়াইছিলাম। মাছ রাঙ্গা মাটি, টি দিয়ে নির্দেশক বোঝায়। টি দিয়ে কি বোঝায়? নির্দেশক বোঝায়। যেমন এখানে দিছে টি একটি নির্দেশক, এখানে আছে, এগুলা কিন্তু আমি ব্যাখ্যা করছি, আর প্রয়োজন নাই। আসো আমরা 10 নম্বর পরিচ্ছেদটা দেখি, মোস্ট ইম্পর্টেন্ট একটা পরিচ্ছেদ, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। 1 নম্বরটা দেখি, নিচের কোনটি উপসর্গ যোগে ঘটিত শব্দ? উপসর্গ যোগ হয়েছে, যেমন প্রবীণ, প্রবীণে উপসর্গ যোগ হয়েছে। একটা উপসর্গ, এখানে দেখাইছিলাম না তোমাদেরকে উপসর্গগুলা। এই উপসর্গগুলা সবগুলো একসাথে একটু দেখে নিও তো। যেমন দেশি বা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বিদেশি উপসর্গ। যেমন এখান থেকে দেখো সু, হা, স, নি, বি, আজ, ভর, এগুলো সবগুলো উপসর্গ। এই যেমন প্র, প্রতি, এই প্র আছে, এটা একটা উপসর্গ। এই উপসর্গগুলো মনে রাখবে। তাহলে এখানে প্রবীণ শব্দটা একটা উপসর্গ, কিন্তু এখানে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেমন অজানা, জানা শব্দের আগে অযুক্ত হয়েছে উপসর্গ। জানা একটা অর্থ বোঝাচ্ছে, অযুক্ত হওয়াতে অন্য অর্থ বোঝাচ্ছে, তাহলে এটা একটা কি উপসর্গ। কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে বিষয়টা, এই যে এখানে শব্দের দোতনা আছে না, যেমন কাজ, অকাজ, কোন অর্থে বুঝাইছে? অকাজ মানে কইরো না, অনুচিত অর্থে বুঝাইছে না, তাহলে অনুচিত হবে। শব্দের দোতনা কি হবে? অনুচিত। যেমন হাজির, গড় হাজির, গড় কিন্তু একটা ফার্সি উপসর্গ, গড় হাজির বিপরীত অর্থ বুঝাইতেছে। এরপর 2 নাম্বার দেখো, নিচের কোন শব্দে
অপূর্ণ থাকে না, না উপসর্গ ব্যবহার হয়েছে, মানে এটার কোনো অর্থ নাই। যেমন না হক, এখানে কিন্তু নাই। না যুগ, নালায়েক, নালায়েকে কিন্তু হয় নাই, তার মানে উত্তর হবে নালায়েক শব্দে অপূর্ণ অর্থে ব্যবহার হয়েছে কোনো কিছু, নালায়েক। প্রশ্ন উল্লেখিত আরো কিছু দেখো, না হক নেতিবাচক অর্থে বুঝাইছে, কি অর্থে? নেতিবাচক। না যুগ খারাপ অর্থে বুঝাইছে। এরপর হলো যে না দাবি, মানে পরিত্যাগ করো, এটা তুমি পাবা না, আর তোমার না দাবি দিয়ে দাও। এরপরে আমরা যদি দেখি এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে এগুলো যে আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখবে ভালো করে, এখান থেকে একটা এমসিকিউ কমন পড়বে। এখন কোনটা পড়বে সেটা তো বলতে পারতেছি না। যেমন না হক মানে নীতি অর্থে, নেতিবাচক অর্থে বুঝাইছে। এরপরে আরো না অর্থে যেগুলো আছে, না লায়েক নির্দেশক, অপূর্ণ অর্থ বুঝাইছে, না লায়েক। এগুলো একটু দেখবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে না হক নীতি অর্থে। এরপরে এখানের মধ্যে যেগুলো আছে এগুলাই পরীক্ষা আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না। 3 নম্বরে ইচ্ছ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? এটা হবে আরক্তি। আরক্ত শব্দটি ইচ্ছ অর্থে ব্যবহার হয়েছে। যেমন তোমরা যদি এখানে দেখো, এখানের মধ্যে দিয়েছিল, শব্দটি উপসর্গ যোগে গঠিত, এতএব উত্তর হবে কত? 4। উত্তর হবে কি? 4। 4 নাম্বারটা দেখো, নিচের কোনটি উপসর্গ? উপসর্গ কি? উপসর্গ তো আমরা জানি উপসর্গ কোনটা হবে, এখানে তো দেওয়াই আছে উত্তরও দেওয়া আছে উপসর্গগুলো আমি তোমাদেরকে দেখাইছি, আর প্রয়োজন নাই। এর পরবর্তীতে তোমাদের আর কোন কোন পরিচ্ছেদের প্রয়োজন সেটা কমেন্ট করবে, বেশি বেশি শেয়ার করবে, তখনই আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ ভিডিও রেডি করব। এছাড়া বই যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে বইয়ের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম এসএসসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত 2 পর্ব পর্যন্ত আমি তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের সেরা 2টি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি। আজকে শুরু করব তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের পরিচ্ছেদ 11 থেকে। ডিরেক্ট আমরা কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট এখানে যে পিডিএফটি আছে এবং যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিরেক্ট আলোচনায় চলে যাব। চলো আমরা প্রথম থেকে এমসিকিউ সলভ করে নিই, ব্যাখ্যা সহকারে সলভ করার চেষ্টা করব। আগেই তোমাদেরকে বলেছি ব্যাখ্যা পড়া বাধ্যতামূলক, ব্যাখ্যা না পড়লে তুমি হয়তো পরীক্ষায় ঝামেলায় পড়তে পারো। প্রথমে 1 নম্বর প্রশ্ন বলেছে, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? ধাতুর পরে যেটা যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। কি বলে? কৃৎ প্রত্যয়। যেমন পাঠযোগ অক, তাহলে ধাতুর পরে যুক্ত হয়েছে অক, এটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। এখানে দেখো কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে কৃৎ প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয়, কৃৎ প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয়। সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এখানে আরো কিছু আছে কয়েকটা, এগুলো তোমরা দেখে নিও। 2 নম্বর প্রশ্ন যদি সলভে যাই, তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? এটা তো আমরা সকলেই জানি যে তদ্ধিতান্ত শব্দ বলে। কি বলে? তদ্ধিতান্ত শব্দ। এর পরবর্তী 3 নম্বরে চলো, নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? উত্তর হবে খ নম্বর, নগর। শেষে অ আছে, এটা তদ্ধিতান্ত শব্দের উদাহরণ। এখানে আরো কয়েকটা আছে, যেমন বাকিগুলো এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। 4 নাম্বারটা দেখে নাও। 4 নাম্বারে কি বলেছে? নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? শব্দের নিশ্চয়ই নিজস্ব অর্থ আছে। প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, কিন্তু তার কোনো কি থাকে না? অর্থ থাকে না। যেমন প্রত্যয়ের যদি একটা উদাহরণ দেখতে চাও, এই যে প্রত্যয়ের উদাহরণ এর কোনো কি নেই, এর কোনো অর্থ নেই। এরপরে দেখো আরো কি আছে, উপসর্গ নিয়ে পূর্বের ভিডিওতে তোমাদের সাথে অনেক ভালো আলোচনা করেছি, তাই আর এখন প্রয়োজন হচ্ছে না। উপসর্গ শব্দের শুরুতে বসে কিন্তু তার কোনো কি হয় না? অর্থ হয় না। বচনও সেম, শব্দকে জোরালো করার জন্য বসে কিন্তু তার কোনো কি হয় না? অর্থ হয় না। শব্দের শুধু কি হয়? অর্থ হয়, তাহলে এটা নিজস্ব অর্থ আছে। এখানে ব্যাখ্যাগুলো আছে সেম, তোমরা চাইলে একবার এক নজর দেখে নিতে পারো। আমি এগুলো আগে তোমাদেরকে পূর্বের ভিডিওতে ভালো করে দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। 5 নাম্বার দেখো, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? কৃদন্ত শব্দের উদাহরণ নিচের কোনটি? এখানে উত্তর হবে ভাজি। যেমন ভাজি, ভাজ যোগ ই, রসই সবসময় কি হয়? কৃৎ প্রত্যয় হয়। তাহলে এখানে কৃৎ প্রত্যয়ের শব্দের উদাহরণ হবে ভাজি। আর আমরা একটু আগে পড়েছি কৃৎ প্রত্যয়ের সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। এটা একটু ভালো করে মনে রাখবে, এগুলো একটু ভালো করে দেখে নিবে। এখানে আরো 3টি উদাহরণ আছে। এরপর 6 নম্বর যদি দেখি, নিচের কোন শব্দটি উ আ প্রত্যয় যোগে গঠিত? উ আ, যেমন পড়ুয়া, তাহলে উ আ এটা দিয়ে গঠিত, পড়ুয়া। এটা উত্তর হবে ঘ, পড়ুয়া। এখানে দেখো আরো আছে কয়েকটা, এগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যেমন লাগওয়া, এটা হলো কৃদন্ত শব্দ। এরপরে ঘরওয়া, এটা হলো যে কি? তদ্ধিতান্ত শব্দ। তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেটা যদি একটু ভালো করে দেখে নাও। তোমাদের পরীক্ষায় আসবে এখানের মধ্যে যে প্রত্যয়ের ধরন কি এবং সেটা আসতে পারে সেটার সাধিত শব্দ কেমন। এই প্রশ্নগুলো একটু বেশি বেশি আসতে পারে এবং সাথে এই যে দাগানো বিষয়গুলো আছে এগুলা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 7 নম্বর প্রশ্নটা যদি দেখি,
অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? অবজ্ঞা, চোরা, চোর থেকে চোরা, চোরা এটা একটা কি অবজ্ঞা অর্থে ব্যবহার হয়েছে না? শুনেই তো মনে হচ্ছে এটা একটা অবজ্ঞা অর্থে ব্যবহার হয়েছে, চোর থেকে চোরা। এরপরে দেখো কানু থেকে কানাই, এটা আদর অর্থে ব্যবহার হয়েছে। গা থেকে গায়ে, সংশ্লিষ্ট অর্থে। বাদ থেকে বেতেও, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হবে তোমাদের বোর্ডে। এর পরবর্তীতে আমরা পরবর্তী পরিচ্ছেদে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বই থেকে দেখে নিই, সেটা হলো যে এই যে তোমাদের প্রত্যয় নিয়ে অধ্যায় আছে, এটার এই অংশটা থেকে তোমাদের এমসিকিউ হওয়ার সম্ভাবনা 90%। তোমাদেরকে তো আমি বলেছি এই অধ্যায় থেকে একটা বা তার বেশি অর্থে হতে পারে। যেমন গা গায়ে, এটা কি অর্থে? সংশ্লিষ্ট অর্থে। কি অর্থে? সংশ্লিষ্ট। চোর থেকে চোরা, কি অর্থে? অবজ্ঞা অর্থে। এরপরে দেখো ডিঙ্গি থেকে ডিঙ্গা, কি অর্থে? বৃহৎ অর্থে বোঝাচ্ছে। এই যে এটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলোর নিচে ছোট ছোট দাগ দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলা বোর্ডে এসেছে, তাই এগুলোর নিচে দাগ দেওয়া আছে। চলো আমরা পরবর্তী পরিচ্ছেদে চলে যাই। 12 পরিচ্ছেদ, এটা হলো যে সমাস নিয়ে, খুব বড় একটা পরিচ্ছেদ। বড় বলতে কি এটাতে অনেক বেশি পড়া, আমরা যদি তাও গুরুত্বপূর্ণ যেসব টপিকগুলো আছে সেগুলো নিয়ে অল্প স্বল্প করে আলোচনা করে নিই যা পরীক্ষা আসবে। সমাসের মধ্যে গঠিত হয় কি? সমাসের মধ্যে গঠিত হয় নতুন শব্দ। কি গঠিত হয়? নতুন শব্দ গঠন করে সমাস। কারণ অনেক বড় একটা শব্দকে একটা নতুন শব্দে কি করে? গঠিত করে। এখানে তার ব্যাখ্যা আছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ, এটা আমরা সকলে জানি এবং এটা বইয়ের শুরুর দিকে আছে। যেমন এটা হলো যে সমাসবদ্ধ পদ এটা, এবং এটা হলো যে সমস্ত পদ। মনে রাখবে, তাও আমি তোমাদেরকে আরো ভালো করে দেখিয়ে দিব একটু পরে। এই যে বইয়ের অংশগুলো তোমরা দাগানো দেখছো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। দাগানোগুলো থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা যদি দাগানো বইটি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হয়ে যাবে। আমি তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফটি দিয়ে দিব, সাথে গাইডের পিডিএফ পাবে এবং আমার যে এমসিকিউ সলভ দিচ্ছি সেটার পিডিএফও তোমরা পেয়ে যাবে। সমাসবদ্ধ পদকে কি বলে? সমস্ত পদ বলে। এখান থেকে আমরা এটা ধারণা নিলাম এবং এই অংশটা একটু ভালো করে দেখে নিবে। এখানের মধ্যে যদি আমরা একটু ব্যতিক্রম ধর্মী পড়তে চাই, যাতে এমসিকিউ যাতে আমাদের কোনো মতে মিস না হয়, এই যে যেটা আছে এটাকে বলা হয় ব্যাস বাক্য। যেমন পুরোটা বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা। এই যে বিজয়, এটা হলো পূর্বপদ, মানে পূর্ব মানে আগে, তার মানে আগের পদ হলো কোনটা? বিজয়। নির্দেশক, মাঝখানে যেটা থাকবে এটাকে বলা হয় সমস্যমান পদ, এবং পতাকা শেষে যেটা থাকবে এটাকে বলা হয় পরের পদ। এই পুরোটাকে বলা হয় ব্যাস বাক্য। এটা পুরোটাকে কি বলে? ব্যাস বাক্য। ব্যাস বাক্য থেকে এই যে অংশটা বের হয় সেটাকে বলা হয় সমস্ত পদ, মানে যেটা সমাজ গঠিত শব্দ সেটা হলো সমস্ত পদ। এখান থেকে মনে রাখবে। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? নিশ্চয়ই সমস্ত পদকে ব্যাখ্যা করে ব্যাস বাক্য। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যে সময়সূচি, যেমন সময়সূচি এটা কি আমাদেরকে বলেছেন। তাহলে আমরা যদি সময়সূচির সমাসটা দেখি তাহলে কি হয়? সময় সংক্রান্ত সূচি, তাহলে কি হয়? সময়সূচি। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, এই সাইডে হবে সময় সংক্রান্ত সূচি আর এদিকে হলো সময়সূচি। তো এই যে এখানে যেটা আছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সমস্ত পদ। কি বলি? সমস্ত পদ। এখানের মধ্যে এটা দেওয়া আছে ব্যাখ্যা আকারে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। স্কুল কলেজ, এটা হলো দ্বন্দ্ব সমাস। স্কুল ও কলেজ, মাঝখানে যদি ও থাকে সবসময় মনে রাখবে দ্বন্দ্ব সমাস। এরপরে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার হয়? অর্থের প্রাধান্যের ভিত্তিতে তো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। যেমন সেটা হয় দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি। অর্থের প্রাধান্যের ভিত্তিতে 3 প্রকার, দ্বন্দ্ব এবং কর্মধারয় ও তৎপুরুষ, এরপর হলো বহুব্রীহি। দ্বন্দ্বের মধ্যে পূর্বপদ এবং পরপদ, পরপদও চিনি পূর্বপদও চিনি, দোনোটা প্রাধান্য থাকবে। কি থাকবে? দোনোটার প্রাধান্য বেশি থাকবে। কিন্তু কর্মধারয়ের মধ্যে পরপদের প্রাধান্য বেশি থাকে এবং বহুব্রীহিতে পূর্বপদ ও পরপদ ভিন্ন অন্য কোনো অর্থ থাকে, মানে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? যেমন 6-9 হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কারণ 9-6, 9 ও 6, তাই না? 9 ও 6, তাহলে ও কোথায় থাকে? ও সবসময় দ্বন্দ্ব সমাসে থাকে। এখানে উত্তর আছে, উত্তরটা এখান থেকে দেখে নিতে পারো। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে ওরা, সোনা ও রূপা, সোনা রূপা। এখানে এটা হলো পূর্বপদ, এটা পরপদ। তো আমি কি বলেছি? দ্বন্দ্ব সমাজের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুটোই কি সেম প্রাধান্য থাকবে। যেমন সোনা রূপার দাম বেড়ে গেছে বলতে কি বুঝাবে? সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। শুধু কি একটা না, দুইটাই, দুটোটা সেম প্রাধান্য পাবে, তাই এটাকে কি বলে? দ্বন্দ্ব সমাজ। যেমন খাস জমি, খাস জমির মধ্যে হবে খাস যে জমি, খাস জমি।
এটা হলো কর্মধারয় সমাস, মনে রাখ। গণক যে চাপা, এটাও কর্মধারয়, যে সাধারণত কর্মধারয়। ত্রিফলা, 3 ফলের সমহার, মনে রাখবে। সমহার আসলে দ্বিগু সমাস হয়, সমহার আসলে কি হয়? দ্বিগু সমাস হয়। এখানে আরো কিছু আছে, মা ও বাবা, মা ও বাবা সমস্ত পদ হলো মা বাবা, এখানের মধ্যে আছে, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। ঝড় ও বৃষ্টি, ব্যাস বাক্য, ঝড় বৃষ্টি হলো সমস্ত পদ। সমস্ত পদ হলো যেটা সমাস করার পর বের হয় সেটা সমস্ত পদ। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? এটা হবে হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি সেটা হাত ঘড়ি। এটা কিসের উদাহরণ? কর্মধারয়ের উদাহরণ। আমরা বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখে নিয়ে এক নজরে। দ্বন্দ্ব সমাস, তাই তো? এই দ্বন্দ্ব সমাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এখানে সমজাতীয় বিপরীতার্থক এই ধরনের হতে পারে, যেমন জমা ও খরচ, হাত ও পা, এগুলা। কিন্তু এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউ আকারে আসে সেটা হলো, তোমরা এখান থেকে দেখবে এই যে এখানের মধ্যে সাহেব বিবি গোলাম, এরপর হলো যে হাত পা চোখ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের মধ্যে তোমরা এখানের মধ্যে যেগুলো দাগানো আছে সেগুলো ভালো করে দেখে নিবে, কারণ এগুলা থেকে বেশি বেশি প্রশ্ন হয়। যেমন এই কাজল কালো অ্যাভেলেবেল পরীক্ষায় আসে। যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে, এই লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বাকিগুলো আমরা দেখিনি, এমসিকিউ সলভের সাথে সাথে আমরা এগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। এখানের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করো, হাতে পরা হয় যে ঘড়ি, তাহলে হাতে পরা হয়, এই পরা হয়টা পুরোপুরি গায়েব হয়ে গেছে না? তাহলে এটা হলো যে কি? হাত ঘড়ি বোঝাচ্ছে। এখানের মধ্যে এটা হবে কর্মধারয়, শুধু কর্মধারয় না, মধ্যপদলোপী কর্মধারয় হবে। এরপরে দেখো এখানের মধ্যে এই যে মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ দিয়েছে, ঘি মাখানো ভাত, ঘি ভাত। এরপরে দেখো এখানের মধ্যে আবার কি দিয়েছে? চোখে মুখে, চোখে ও মুখে, অলুক দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস না, শুধু অলুক দ্বন্দ্ব সমাস। 3 তারে যে যন্ত্র, এটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি, এগুলো মনে রাখবে। এরপরে 8 নাম্বারটা দেখো, নিচের কোনটি ব্যাস বাক্য যে যোজক রয়েছে? যে যোজক রয়েছে কোনটাতে? যে। একটু আগে যদি আমরা একটা দেখেছি হাতে পরা হয় যে ঘড়ি, তাহলে যে এখানে আছে না? তো সেম অপশন যদি এখানে আসে তাহলে আমরা কোনটা দেখাবো? তাহলে এখানে হাত ঘড়ি হতে পারে। এরপরে ক নম্বরটাও এখানে উত্তর হবে, যেমন ক নম্বরটা যদি পড়ো, ক নম্বরটা কি হয়? ভাজা যে বেগুন, তাহলে এখানেও যে আছে, এখানেও যে আছে, উত্তর হবে ক এবং গ দুটাই। এরপরে দেখো হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি, এখানে যে আছে। এরপরে বেগুন ভাজা, ভাজা যে বেগুন, এই যে আছে। এগুলো আর তোমাদেরকে দেখাতে হচ্ছে না। ঘি মাখানো ভাত, ঘি ভাত, মধ্যপদলোপী কর্মধারায়, মাখানোটা গায়েব হয়ে গেছে, এটা হলো মধ্যপদলোপী। সমহার থাকলে কি? দ্বিগু। বললাম না সমহার থাকলে দ্বিগু, সমহার থাকলে কি হবে? দ্বিগু হবে। তারপর দেখো ঘরে আশ্রিত জামাই, এই আশ্রিত শব্দটা গায়েব হয়ে গেছে, ঘর জামাই। ঘর জামাইয়ের মধ্যে কি হয়েছে? মধ্যপদলোপী কর্মধারক, আর মাঝখানেরটা গায়েব। যোজক, এগুলো তোমরা একটু পড়ে নিও, পড়ে নিলেই তোমরা পারবে। এরপর 9 নম্বরে বলেছে মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ নিচের কোনটি? মধ্যপদলোপী, যেটা চৌরাস্তা হবে না, ঘি মাখানো ভাত, ঘি ভাত, মাখানোটা গায়েব হয়ে গেছে, তাহলে উত্তর হবে খ। ঠিক আছে, এরপরে বাকিগুলো আর লাগছে না, আমরা উত্তর পেয়ে গেছি। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? উপমিত, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় কি? উপমেয়। কিছু কর্মধারয় সমাজে উপমেয় শব্দের সাথে উপমান পদের সমাস হয়, এগুলোকে বলা হয় উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়ের উদাহরণ এখানে দেওয়া আছে। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এখানে হবে ক, চাঁদমুখ। আমরা জানি চাঁদমুখ, চাঁদমুখ এটা কি হয়? একটা উপমিত কর্মধারয়, বইয়ের মধ্যে আমরা পড়েছি। এবং তোমাদের আপাতত বোঝার মতো ওইরকম সময় নাই, তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো। যেগুলো ছোটখাটো বিষয় সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন এখানে অনেক বড় একটা ব্যাখ্যা আছে, তোমরা চাইলে এখান থেকে একটু করে দেখে নিতে পারো। এরপরে দেখো এখানে অনেক বড় বড় ব্যাখ্যা। যাকে তুলনা করা হচ্ছে সেটা হলো উপমেয়, যার সাথে তুলনা করা হয় সেটা হলো উপমান। এরপর দেখো এখানে আরো অনেক আছে, এগুলো আশা করছি তোমাদের অত বেশি প্রয়োজন হবে না। এখানে অনেকগুলো, কাজলের মতো কালো, এখানে উপমান মানে কিসের মতো, কিসের সাথে তুলনা করছে? কাজলের সাথে তুলনা করছে, কাজলের মতো কালো, কাজল কালো। আরো কিছু এখানে সমাস আছে, এখানে এগুলো দিয়েছে, এগুলো তোমাদের বইয়ে আছে, সবগুলো বই থেকে দেখে নিতে পারবে। আরেকটা কর্মধারয় হলো, এটাকে হলো রূপক কর্মধারয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা রূপক কর্মধারয় চেনার সহজ উপায় হলো রূপ কথাটা থাকবে, রূপ কথাটা এখানে থাকবে। যেমন ক্রোধ রূপ অনল, তাহলে ক্রোধানল, মাঝখানে রূপ ছিল, তার মানে এটা রূপক কর্মধারয়। বিষাদ রূপ সিন্ধু, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা এমসিকিউতে আসতে পারে। এটা হলো রূপক কর্মধারয়, তাহলে রূপ থাকলে রূপক কর্মধারয়। মন রূপ মাঝি, মন মাঝি, তাহলে রূপক কর্মধারয়। ঠিক আছে, এর পরবর্তীতে 11 নম্বরও আছে। 11 নম্বর আসো, নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? উপমেয় পদের সাথে উপমানের, উপমেয় মানে হলো যাকে তুলনা করা হচ্ছে, আর উপমান হলো যার সাথে তুলনা করা হচ্ছে। আমরা যদি এখানে একটু দেখে নিই, কল্পনা করা হয়েছে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ, মানে মিল নেই। এখানে কোনটা? এখানে মিল নেই হলো কাজল কালো, কাজলের মতো কালো, তাহলে
এটা হবে না উত্তর। মন মাঝি, মন রূপ মাঝি, তাহলে এখানে কি এটাকে কল্পনা করা হয়েছে, মন রূপ মাঝি, মন মাঝি, উত্তর হবে এটা। 12 নম্বরটা খেয়াল করো, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটা? মানে বিভক্তি লোপ পাইছে, বিভক্তি কয় ধরনের হয়? 7 ধরনের হয়। এগুলো আমি তোমাদেরকে আগে দেখাইছিলাম যখন পড়াইছি, 7 ধরনের। এখন এগুলা নিয়ে আলোচনা করার অত বেশি সময় নেই। ছেলে ভুলানো, তার মানে এটা হবে কি, ছেলেকে ভুলানো, কে কে এখানে হ্রাস পাইছে না, তার মানে কে তো একটা বিভক্তি, তাহলে উত্তর হবে ক নম্বরটা, ছেলেকে ভুলানো। এই যেমন এখানে দেওয়া আছে, এগুলো এত কিছু পড়লে তোমাদের সময় অনেক চলে যাবে। দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, কে এটা একটা বিভক্তি। মামার বাড়ি, র একটা বিভক্তি, একটা বিভক্তি। অন্তুষ্টি একটা বিভক্তি। একার, একারও একটা বিভক্তি। আমি যদি সুযোগ পাই পরবর্তী পর্বগুলো রেডি করলে সেখানে তোমাদেরকে এই বিষয় নিয়ে ধারণা দিব। 13 নম্বর দেখো, নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলোক তৎপুরুষ চেনার একটা সহজ বিষয় আছে, যেমন ধরো যেটার মধ্যে দেখবা বিভক্তির লোপ পাবে না। কি পাবে না? বিভক্তির লোপ পাবে না। যেমন এখানে যদি আমি দেখি গরুর গাড়ি, তাহলে গরুর গাড়ি, র একটা কিন্তু বিভক্তি, একটু আগেই বললাম র একটা বিভক্তি। গরুর গাড়ি যখন সমস্ত পদ হয়েছে তখন কি রটা লোপ পাইছে? লোপ তো পাই নাই, র তো সেম আছেই। তাহলে এটা কি হবে? এটা হবে অলুক। তার মানে এখানে উত্তর হবে ঘ, যেখানে বিভক্তির লোপ পাবে না। এগুলা এখানে আসলে অনেক পড়া, তোমাদেরকে তাও আমি শর্ট করে বলে দিচ্ছি। 14 নম্বর দেখো, কোন সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? সেটা তো বহুব্রীহি হবে, উত্তর হবে গ, বহুব্রীহি। এটা একটু আগেই আমরা পড়েছি। তাহলে বহুব্রীহি সমাসের মধ্যে কি হবে? পূর্বপদ এবং পরপদ কোনোটাই বোঝাবে না, নতুন কিছু বোঝাবে। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন বহুব্রীহি, ব্রীহি মানে তো ধান, বহুব্রীহি আছে যার, এটা দিয়ে কি বোঝাচ্ছে? তার মানে একটা লোক বোঝাচ্ছে যার অনেক ধান আছে। এখানে না ধান বোঝাচ্ছে না বহু বোঝাচ্ছে, এখানে বহু বোঝাচ্ছে না, ব্রীহি মানে ধানও বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? যে কোনো একটা লোক যার ধান আছে বা বেশি ধান আছে। এখন তো এখানে লোক প্রাধান্য পাচ্ছে, ওরা দুইজন কেউই প্রাধান্য পাচ্ছে না। তাহলে বহুব্রীহি সমাজে পূর্বপদ এবং পরপদ কোনোটাই কি পায় না? প্রাধান্য পায় না। যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি, মানে পূর্বপদের বিভক্তিটা অক্ষুণ্ণ থাকে, মানে কি চেঞ্জ হয় না, তাকে কি বলে? অলুক বলে। একটু আগে তো পড়াইছি, 2 মিনিট আগে পড়াইছি না অলুক। অলুক কখন হয়? যখন তার বিভক্তি, যেমন পূর্বপদ, এটা পূর্বপদ না? এটাও তো একটু আগে পড়াইলাম, পূর্বপদ। পূর্বপদে বিভক্তি কি আছে? র আছে। র কি চেঞ্জ হয়ে গেছে? র তো চেঞ্জ হয় নাই, এখানে সেমই আছে। তাহলে অলুক বহুব্রীহিতে বিভক্তির লোপ পাবে না। এখানে বলছে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে। অক্ষুণ্ণ থাকে মানে কি? সেটা চেঞ্জ হবে না। এরকম যদি বাকি পর্বগুলোর প্রয়োজন হয়, আমি 5 পরিচ্ছেদ পর্যন্ত আপাতত দিচ্ছি, বাকিগুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে, বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর বইটি প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে, অথবা ফেসবুক পেজে নক দিলে হয়ে যাবে।